আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পদক্ষেপ, অপহরণের 1 ঘন্টার মধ্যে উদ্ধার স্কুল ছাত্র। 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নতুন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। মির্জা ফখরুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। 5 আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন, জামাত আমির। প্রধানমন্ত্রীর 10 উপদেষ্টা যেসব দায়িত্ব পেলেন। শেখ রেহানার স্বামী শফিকের আয়কর নথি জব্দের নির্দেশ। বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার করা হচ্ছে, তাজুল ইসলাম। স্ত্রীসহ র্যাবের সাবেক ডিজির 10 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সুরহাওয়ার্দী উদ্যানের ঘটনায় 4 পুলিশ সদস্য ক্লোজড। ঠাকুরগাঁয়ে 3 টাকা কেজিতেও বিক্রি হচ্ছে না আলু, কৃষকের মাথায় হাত। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে চীন থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের পদক্ষেপে অপহরণের 1 ঘন্টার মধ্যে এক স্কুল ছাত্রকে উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বলেছে, অপহরণের শিকার হওয়া স্কুল ছাত্রের বাবার নাম খন্দকার শামীম। তিনি সচিবালয়ের কর্মচারী। ছেলের অপহরণের খবর শুনে তিনি কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রীকে পেয়েও যান তিনি। প্রধানমন্ত্রী এই খবর শুনেই দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশনা দেন। এই উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, অপহরণকৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে 9ম শ্রেণীতে পড়ে। দুপুর 2:30টার সময় স্কুল থেকে বের হওয়ার পর 4 থেকে 5 জন তাকে জোরপুকুর এলাকায় 7তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। তারা বাবার নম্বরে নিয়ে 50,000 টাকা মুক্তিপণ চায়, না হলে মেরে ফেলার হুমকি দেয়। বাবা সচিবালয়ে চাকরি করেন। তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন। পরে প্রধানমন্ত্রী ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন। প্রতি মাসে 2500 টাকা করে পাবেন কার্ডধারীরা। মঙ্গলবার দুপুরে কথা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। নতুন বিএনপি সরকার দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। জানা যায়, একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। প্রথম ধাপে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরবর্তীকালে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে। পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। মোহাম্মদ আলী হোসেন ফকির BCS ক্যাডারের 15তম ব্যাচের সদস্য। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় প্রথম দফায় চাকরি হারান আলী হোসেন ফকির। পরবর্তীতে দ্বিতীয় দফায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনরায় চাকরিতে ফেরার সুযোগ পান। SP পদমর্যাদায় দায়িত্ব ফিরে পাওয়ার পর সুপার নিউমারারি হিসেবে DIG পদে পদোন্নতি দেওয়া হয় তাকে। এরপর গত বছরের 11 আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি 2য় গ্রেড পদে পদোন্নতি লাভ করেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই সাক্ষাতে স্থানীয় শাসন এবং অবকাঠামোর মতো ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার বিষয় উভয় পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বাস্তবসম্মত মতবিনিময় হয়েছে। বৈঠকে উভয় পক্ষ জনগণের কল্যাণে আরও সহযোগিতা করতে সম্মত হয়েছে, যাতে ব্যাপক কৌশলগত সমবায় অংশীদারিত্বে নতুন ফলাফল অর্জন এবং দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা দেওয়া যায়।
একটি দৈনিকে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামাতে ইসলামীর আমির রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, 5 আগস্ট 2024-এর বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি। তিনি আরও লিখেন, কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? শেষে তিনি বলেন, জাতীয় অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ অগ্রহণযোগ্য। মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর 10 উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান এই দায়িত্ব বণ্টন করেন। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাহিদুর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শেখ রেহানার স্বামী ডক্টর শফিক আহমেদ সিদ্দিকের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে প্রায় 8,65,41,060 টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে ডক্টর শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির মামলা রুজু করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, তথ্য প্রমাণহীনভাবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য দূরভিসন্ধি থেকেই জঘন্য মিথ্যাচার করা হচ্ছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, সোমবার ও মঙ্গলবার কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বরাতে তার সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হয়েছে। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার ও প্রমাণবিহীন বলে দাবি করেন তিনি। তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ও প্রসিকিউশন দলের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ। পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত এবং চলমান বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই একটি মহল সংঘবদ্ধভাবে এই অপপ্রচারে নেমেছে, যাতে বিচার কার্যক্রম কোনোভাবে এগিয়ে না যায়। তিনি বলেন, একটি মহল গণহত্যাকারীদের সুবিধা দিতে এসব ভিত্তিহীন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ হারুন আর রশিদ এবং তার স্ত্রী ফাতেহা পারভিন লুনার নামে থাকা ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর আদালত এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন। দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে 1,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন। আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল অস্থাবর সম্পদের তথ্য পাওয়ায় এবং সম্পদ অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কায় ওয়ান ব্যাংকের বিভিন্ন মেয়াদী আমানত ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্র সহ প্রায় 64 লাখ টাকার অধিক সম্পদ অবরোধের আবেদন করা হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত পুলিশের 4 সদস্যকে ক্লস্ট করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ডিসি মাসুদ নিজেই ওই অভিযানে নেতৃত্বে ছিলেন। তিনি জানান, শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের একটু বাড়াবাড়ির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার সময় ডিউটিতে থাকা পুলিশের 4 সদস্যকে ক্লস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁয়ে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। বাজারে আলুর দামে ভয়াবহ ধস নেমেছে। উৎপাদন খরচ তো দূরের কথা, মাঠ থেকে আলু তোলার খরচও তুলতে পারছেন না অনেক কৃষক। বর্তমানে অনেক এলাকায় 60 কেজির এক বস্তা আলু 200 টাকায়ও বিক্রি হচ্ছে না, যা কেজি প্রতি 3 টাকার সামান্য বেশি। এমন পরিস্থিতিতে হিমাগারে আলু সংরক্ষণ করবেন নাকি বাড়িতে ফেলে রাখবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার চাষিরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ দৃশ্য দেখা যায়। কৃষক মনসুর আলী 10 বিঘা জমিতে গ্রানুলা জাতের আলু চাষ করেছেন। শ্রমিকরা জমি থেকে আলু তুলছেন, কিন্তু মাঠের পাশে রাখা সেই বস্তা ভর্তি আলু কেনার কোনো পাইকার নেই। চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট 6 জন এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইরানের উপকূলের কাছে বড় নৌবহর মোতায়েন করার সময় ইরান এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনে তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও সরবরাহের তারিখ এখনও নির্ধারণ হয়নি। প্রায় 290 কিলোমিটার দূরপাল্লার এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো খুব নিচু দিয়ে দ্রুত গতিতে উড়ে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। অস্ত্র বিশেষজ্ঞদের মতে, এগুলো মোতায়েন করা হলে ইরানের আঘাত হানার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং এ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জন্য বড় হুমকি তৈরি করবে।